বার্তা কক্ষ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। জাহিদুল, মানবতা বিরোধী অপরাধের মামলায় রাজসাক্ষী হিসেবে কিন্তু সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আজকে সাক্ষ্য দিয়েছেন এবং তিনি ক্ষমা চাওয়ার পাশাপাশি কিন্তু বিস্তারিত অনেক তথ্য তুলে ধরেছেন। আপনার কাছে জানতে চাইব যে বিস্তারিত কি জানতে পেরেছেন। অর্থে দেখুন, প্রথমত এই বিষয়টি যদি আমরা এইভাবে দেখি এবং আজকে পুরো আদালত জুড়েই এই বিষয়টি এভাবে আলোচনা এসছে এবং শেখ হাসিনার এই মামলায় বলতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষীদের একজন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। বিষয়টি হচ্ছে একজন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তার সময়ের পুলিশ বাহিনীর প্রধান তিনি সাক্ষ্য দিচ্ছেন যে ওই প্রধানমন্ত্রীর নির্দেশে তৎকালীন যত হত্যাযজ্ঞ, মানবতা বিরোধী অপরাধ, দমনপীড়ন সব হয়েছে। গণভবন থেকে কি কি নির্দেশনা গেছে, কিভাবে গেছে, পুলিশ গুলি করেছে, কারা অতি উৎসাহী ছিল তাজা গুলি ব্যবহার করে ছাত্র জনতাকে হত্যাসহ হেলিকপ্টার থেকে গুলি করা, বিভিন্নভাবে যে অপরাধ সংঘটিত হয়েছে, পুলিশের কারা কারা সেখানে ছিল, এই সাক্ষ্য আদালতে দিচ্ছেন সেই সময়ের পুলিশ বাহিনীর প্রধান। পৃথিবীর কোনো আদালত এই কথাটি ঠিক এইভাবেই বলেছেন চিফ প্রসিকিউটর, যে পৃথিবীর কোনো আদালতে এই সাক্ষ্যকে অগ্রাহ্য করা এবং এই সাক্ষ্যের যে গুরুত্ব সব আদালতেই সর্বোচ্চ অবস্থানে থাকবে অপরাধ প্রমাণের ক্ষেত্রে। এটি কিছুক্ষণ আগে চিফ প্রসিকিউটর তার ব্রিফিংয়ে বলেছেন। দেখুন, চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি নিজে অনুতপ্ত। তিনি নিজে বলেছেন যে যেহেতু তার সময়ে এই বড় হত্যাযজ্ঞ এবং যত অপরাধ হয়েছে সুতরাং সেই দায় তিনি স্বীকার করে নিচ্ছেন এবং তিনি বলেছেন যে সমস্ত নৃশংসতা হয়েছে তিনি প্রথমে সেটি বুঝতে পারেননি, এটি তার দাবি। তিনি কারাগারে থাকা অবস্থায়, অর্থাৎ বিগত সময়ে কারাগারে থাকা অবস্থায় তিনি এই বিষয়টি অনুধাবন করার পরে বিবেকের তাড়নায় তিনি রাজসাক্ষী হতে আবেদন করেছিলেন এবং আজকে সে সাক্ষ্য দিয়েছেন। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তার এই দীর্ঘ প্রায় সকাল 11টা সাড়ে 11টার পরের থেকে নিয়ে এই কিছুক্ষণ আগ পর্যন্ত এই দীর্ঘ সময় জুড়ে তিনি যে সাক্ষ্য দিয়েছেন সেখানে অনেকগুলো বিষয় এসেছে। আমি যদি একটু ছোট করে বলি, প্রথম থেকে তিনি বলেছেন যে তিনি যখন আইজিপি ছিলেন, প্রথমবার তার আইজিপির পদ শেষ হয়ে যাওয়ার পরে দ্বিতীয়বার যখন তাকে আবার পুনরায় নিয়োগ করা হয় সেখানে মূলত তিনি তুলে ধরেছেন যে গোপালগঞ্জ কেন্দ্রিক পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব থাকার কারণে সেখানে তাকে আবার পুনরায় আইজিপি করা হয়, কারণ আইজিপি নিয়ে অনেক সমস্যা হচ্ছিল। শেখ হাসিনা তাকে পুনরায় নিয়োগ দিয়েছেন। তিনি বলেছেন 2014 সালের নির্বাচনের পরে আওয়ামী লীগ যখন পুনরায় ক্ষমতায় আসে এবং তার পরবর্তীতে সেখানে পুলিশের মধ্যে এত অন্তর্দ্বন্দ্ব শুরু হয় এবং রাজনৈতিক প্রভাব এত বেশি হয় যে সেখানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা জুনিয়রদের নিয়ন্ত্রণ করতে পারতেন না, কারণ সেখানে রাজনৈতিকভাবে সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে অনেকের নিয়ন্ত্রণ ছিল। এভাবে 18 নির্বাচনের পরে তিনি বলেছেন তিনি যখন র্যাবের দায়িত্ব ছিলেন, র্যাবের মহাপরিচালক, সেই সময় তিনি জানতেন এবং তিনি আজকে আদালতে এটি স্বীকার করেছেন যে র্যাব সদর দপ্তর সহ র্যাবের প্রতিটি ইউনিটে বন্দিশালা ছিল গোপন, যেখানে হত্যা করা, ক্রস ফায়ার দেওয়া, নির্যাতন করা, এমনকি সেখানে বছরের পর বছর গুম করে রাখা, এটি একটি কালচারে পরিণত হয়েছিল, যেমনটা খবরে আপনি পড়ছেন। একজন আইজিপি এই সাক্ষ্য দিচ্ছেন আদালতে। তিনি আরও বলেছেন যে পরবর্তীতে যখন র্যাবের এই ঘটনার পরে তিনি একজনের নাম এনেছেন, ব্যারিস্টার আরমান, তিনি সেখানে বন্দী ছিলেন এবং সেই খবরটি তিনি তার পূর্ববর্তী র্যাবের যিনি ডিজি ছিলেন, পরবর্তীতে আইজিপি হয়েছেন বেনজির আহমেদ, তার কাছ থেকে শুনেছেন। এই বিষয়টি নিয়ে তিনি গণভবনে দু একজনের সাথে কথা বলার চেষ্টা করেছেন, কিন্তু তার জায়গা থেকে কিছু করা সম্ভব হয়নি। এই যে ক্রস ফায়ার, গুম, খুনের যেই নির্দেশনা সেটি গণভবন থেকে আসতো এবং এর প্রধান যিনি দেখভাল করতেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন যে সেটি হচ্ছে তৎকালীন যিনি প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা ছিলেন তারেক সিদ্দিকী, তিনি এটি করতেন। তিনি তার সাক্ষ্যে আরও জানিয়েছেন, এর ভিতরে অনেকগুলো ঘটনা তিনি এক এক করে নিয়ে আসছেন। আমি যদি জুলাই আন্দোলনে আসি, তিনি বলেছেন যে জুলাই আন্দোলনে সরাসরি শেখ হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রীর থেকেই এই নির্দেশনা আসে লেথাল উইপন বা যেটিকে মারণাস্ত্র বলা হচ্ছে সেটি ব্যবহারের। পুলিশের 8 থেকে 10 জনের নাম তিনি বলেছেন, আরও অনেকেই ছিল যারা প্রতিনিয়ত স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় রাতের বেলায় মিটিং করতেন এবং সেখান থেকে যত ধরনের নির্দেশনা তারা সেখানে পরিকল্পনা করতেন। এমনকি তিনি বলেছেন, আপনি জানেন যে জুলাই আন্দোলনের একেবারে প্রথম দিকে নাহিদ সহ 6 সমন্বয়ক যে ডিবি কার্যালয়ে নিয়ে বন্দী করা হয়, ডিবিকে এই যে নির্দেশনা দেওয়া, সেই নির্দেশনাটিও এসেছিল স্বরাষ্ট্রমন্ত্রীর বাসার বৈঠক থেকে। সেখানে তিনি বলেছেন যে এই যে লেথাল উইপেন বা মারণাস্ত্র ব্যবহারের ক্ষেত্রে তিনি দুজনের নাম বলেছেন যারা অতি উৎসাহী ছিল পুলিশের মধ্যে। একজন হচ্ছে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান এবং আরেকজন ডিবি প্রধান ছিলেন হারুন আর রশিদ। তারা খুবই অতি উৎসাহী ছিল শিক্ষার্থীদের, আন্দোলনকারীদের উপরে হত্যা, গুম, এই নির্যাতনের সর্বোচ্চ অবস্থানে নিয়ে যাওয়ার জন্য বা সরাসরি গুলি করার। এই বিষয়টি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন তিনি সাক্ষ্য দিয়েছেন। তিনি বলেছেন যে এই আন্দোলনের সময় তার কাছে যে ধরনের নির্দেশনা এসেছে এবং অনেক নির্দেশনা তার কাছেও আসতো না, সরাসরি মাঠ পর্যায়ে বাস্তবায়ন হতো। তিনি এই বিষয়টি বলার চেষ্টা করেছেন যে তার নিয়ন্ত্রণেও অনেক কিছু ছিল না, কারণ যেখানে সরাসরি গণভবন থেকে বা সরকারের উচ্চ পর্যায় থেকে পুলিশের অন্যান্য ইউনিটের যোগাযোগ হয় সেই ক্ষেত্রে তারও অনেক কিছু করার ছিল না, এটি তিনি দাবি
করেছেন। চিফ প্রসিকিউটর ব্রিফিংয়ে এসেছিলেন, আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের 1973 অ্যাক্টের 15 ধারা অনুযায়ী সেখানে আছে যে যিনি রাজসাক্ষী হবেন তিনি যা জানেন সব সত্য বলবেন, তিনি কোনো কিছু গোপন করতে পারবেন না। ট্রাইব্যুনালের প্রসিকিউশনকে জিজ্ঞেস করেছিলাম আজকে যে সাক্ষী দিয়েছে তাতে প্রসিকিউশন সন্তুষ্ট কিনা রাষ্ট্রপক্ষ। তারা বলেছেন যে সন্তুষ্ট অসন্তুষ্ট এই পর্যায়ে নয়, এটি নিয়ে যখন আর্গুমেন্ট হবে তখন আসবে। এবং এই যে তাকে ক্ষমা করা, তিনি কিন্তু আইন অনুযায়ী যদি আদালত তাকে রাজসাক্ষী হিসেবে গ্রহণ করে সেক্ষেত্রে তিনি কিন্তু খালাস পাবেন, অর্থাৎ তিনি ক্ষমা পাবেন। আজকে তিনি ক্ষমা চেয়েছেন, তিনি আদালতের কাছে তাকে যেন মাফ করে দেওয়া হয় সেই বিষয়টি সরাসরি উত্থাপন করেছেন। তো সেটি আদালতের বিষয়, সর্বশেষ আদালত কি সিদ্ধান্ত দিবেন বা কি আদেশ দিবেন। জি, অনেক ধন্যবাদ। জাহিদুল বাশার জানাচ্ছিলেন বার্তা কক্ষ থেকে।